আমার শ্বশুর আমাকে 80 কোটি টাকা দিতে চেয়েছিলেন তার ছেলের জীবন থেকে হারিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি জানতেন না আমার গর্ভে বড় হচ্ছে এই বংশের যমজ উত্তরাধিকার। টেবিলের উপর চেকটা আমার দিকে এগিয়ে দিলেন আমার শ্বশুর। মনে হচ্ছিল তিনি কোনো ভুল সংশোধনের জন্য দাম মেটাচ্ছেন। 80 কোটি টাকা। বরফ শীতল গলায় তিনি বললেন, আয়ান, আজ রাতে লন্ডন থেকে নামার আগে তুমি এই শহর ছেড়ে চলে যাবে। নীল কালিতে লেখা শূন্যগুলোর দিকে তাকিয়ে রইলাম আমি। কতগুলো শূন্য, কত গভীর নীরবতা। আমরা বসেছিলাম গুলশানের সেই বিশাল ডুপ্লেক্স বাড়ির স্টাডি রুমে, যেখানে প্রতিটি আসবাবপত্রের দাম সাধারণ মানুষের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। চৌধুরী সাহেব জানলার পাশে দাঁড়িয়েছিলেন। বাইরে ঢাকা শহরের জ্যাম আর ব্যস্ততা দেখা যাচ্ছে। তিনি এতটাই শান্ত ছিলেন যেন তিনি কোনো মেয়ের জীবন কেনা বেচা করছেন না, সাধারণ কোনো ব্যবসায়িক চুক্তি করছেন। তিনি বললেন, রাইসা, তুমি এই পরিবারের যোগ্য নও। আমার ছেলের জন্য ওর সমপর্যায়ের জীবন সঙ্গিনী প্রয়োজন, কোনো মধ্যবিত্ত স্কুল শিক্ষিকা নয় যে ভুল করে আমাদের বংশের নামের প্রেমে পড়ে গেছে। আমি আমার হ্যান্ডব্যাগটা জোরে চেপে ধরলাম। ব্যাগের ভিতর ছিল সেই ল্যাব রিপোর্ট যা আমি এখনো কাউকে দেখাইনি, এমনকি আয়নকেও না। আজ সকালে নিশ্চিত হয়েছি যে গত কয়েক সপ্তাহ ধরে আমার শরীর যা জানান দিচ্ছিল তা সত্যি। আমি মা হতে চলেছি, কিন্তু চৌধুরী সাহেব সেটা জানতেন না। আর যদি জানতেনও হয়তো তিনি আরো নিষ্ঠুর হতেন। আমি বললাম, আয়ান আর আমার কথা বলার অধিকার আছে। তিনি হাহাকার করে হাসলেন আর বললেন, আয়ান সেটাই করবে যা এই বংশের সম্মানের জন্য ভালো। সে বরাবরই তাই করেছে। অপমানের চেয়েও এই কথাটা আমাকে বেশি কষ্ট দিল, কারণ মনের এক কোণে আমিও জানতাম এটা সত্যি। আয়ান যখন আমার সাথে একান্তে থাকতো তখন সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু তার বাবার সামনে দাঁড়ালে সে অন্য এক মানুষ হয়ে যেত, একদম ছোট, একদম নিস্তেজ। যে পুরুষ আড়ালে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, সে সবার সামনে আমাকে রক্ষা করার সাহসটুকুও পায় না। টেবিলের উপর ডিভোর্স পেপার আগে থেকেই তৈরি ছিল। সেই কাগজে লেখা ছিল, আমি মেনে নিচ্ছি যে এই বিয়েটা একটা বড় ভুল ছিল। আমি কিছুই দাবি করব না, কোনোদিন ফিরেও আসবো না এবং চৌধুরী পরিবার থেকে চিরতরে সরে যাব। তিনি আদেশ দিলেন, সই করো, নইলে কাল সকালে পুরো ঢাকা শহর জানবে যে তুমি টাকার লোভে আমার ছেলেকে ফাঁসিয়েছিলে। আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখ না নামিয়েই বললাম, এভাবেই কি আপনারা শান্তি কেনেন? তিনি বললেন, না, এভাবে আমি বড় সমস্যা হওয়ার আগেই তা মিটিয়ে ফেলি। না চাইতেই আমার হাতটা পেটের উপর চলে গেল। খুব সূক্ষ্ম একটা নড়াচড়া। তিনি খেয়াল করলেন না। আমি কলমটা তুলে নিলাম, আত্মসমর্পণ করার জন্য নয়, বরং আমি বুঝতে পেরেছিলাম যে এই আভিজাত্যের খাঁচায় আমার বা আমার সন্তানদের জন্য কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। বিয়ের পর থেকে এই প্রথম আমি আয়নের অপেক্ষায় থাকা বন্ধ করলাম। আমি সই করে দিলাম। চৌধুরী সাহেব হাসলেন আর বললেন, আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে। আমি চেকটা ভাঁজ করে ব্যাগে রাখলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ থাকাকে পরাজয় মনে করবেন না। সেই বিকেলে আমি সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম। হাতে ছোট একটা সুটকেস, দুটো জামা, আমার সার্টিফিকেটগুলো আর আমার মায়ের একটা ছবি। কেউ আমাকে আটকায়নি। বাড়ির কাজের লোকগুলো মায়াবী চোখে আমার দিকে তাকিয়েছিল। আমার ননদ ফোন নিয়ে ব্যস্ত থাকার ভান করছিল, আর আমার শাশুড়ি নিচে নামার প্রয়োজনই মনে করেননি। রাত 9টায় যখন আয়ান প্রাইভেট জেটে করে দেশে ফিরছে, আমি তখন বনানীর একটা ক্লিনিকে আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ডাক্তার প্রোবটা একবার সরালেন, তারপর আবার তিনি চুপ হয়ে গেলেন। আমি প্রায় শ্বাস বন্ধ করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ডাক্তার? তিনি স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিলেন আর বললেন, রাইসা, তোমার পেটে একটা বাচ্চা না। আমার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। তিনি বললেন, এখানে 4 জন, 4টা ছোট ছোট হার্টবিট। আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উত্তরের মতো পুরো রুম জুড়ে সেই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আমি যখন ক্লিনিক থেকে বের হলাম, আমার হাতে ছিল আল্ট্রাসাউন্ডের ছবি আর ব্যাগে সেই 80 কোটি টাকার চেক। বাইরের ঢাকা শহরটাকে খুব বড় আর অচেনা মনে হচ্ছিল, কিন্তু একটা কথা ভেবে আমার চোখের জল ছাপিয়ে হাসি ফুটে উঠল। চৌধুরী পরিবার শুধু আমাকে বের করে দেয়নি, তারা বের করে দিয়েছে তাদের সেই 4 জন উত্তরাধিকারীকে, যারা একদিন বড় হয়ে এই সদর দরজা দিয়ে ফিরে আসবে। সেই রাতে বনানীর ক্লিনিক থেকে বের হওয়ার সময় আমার হাতে কোনো জাদুর কাঠি ছিল না, ছিল কেবলমাত্র 4টে প্রাণের স্পন্দন আর অপমানের সেই চেক। আমি জানতাম চৌধুরী বংশের এই টাকা আমার সন্তানদের দয়া নয়, বরং তাদের পাওনা। আমি ঢাকা ছেড়ে অনেক দূরে নিজের নতুন একটা জগৎ তৈরি করার শপথ নিলাম। ঢাকার রেডিসন ব্লু হোটেলের বলরুম আজ লোকে লোকারণ্য। চৌধুরী গ্রুপের নতুন একটা প্রজেক্টের উদ্বোধন। বৃদ্ধ চৌধুরী সাহেব এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল, কিন্তু তার অহংকার আজও কমেনি। পাশে দাঁড়িয়ে আছে আয়ান। এই 7 বছরে সে আরো গম্ভীর হয়েছে। তার চোখে এখন অদ্ভুত এক শূন্যতা। হঠাৎ হোটেলের প্রবেশপথে শোরগোল পড়ে গেল। 4টি কালো রঙের মার্সিডিজ এসে থামলো। গাড়ি থেকে নামলো 4 জন ছোট ছোট ছেলে। প্রত্যেকের পরনে একই রকম নেভি ব্লু স্যুট, সাদা শার্ট আর কপালে সেই পরিচিত চৌধুরী বংশের আভিজাত্য। তাদের মাঝখানে আমি।
আমি রাইসা চৌধুরী। আমার পরনে কালো জামদানি, মাথায় হিজাব আর চোখে সেই আত্মবিশ্বাস যা 7 বছর আগে ওই বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম। আমরা যখন হলরুমে ঢুকলাম পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আয়ানের হাতের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। চৌধুরী সাহেব থর থর করে কাঁপতে লাগলো আর এগিয়ে এসে বলল, রাইসা তুমি এখানে কিভাবে? আর এই বাচ্চারা? আমি মৃদু হাসলাম। আমার বড় ছেলে যে দেখতে ঠিক আয়ানের মতো, সে এগিয়ে গিয়ে চৌধুরী সাহেবের মুখোমুখি দাঁড়ালো। তার চোখে ভয় নেই, আছে এক অদ্ভুত তেজ। আমি শান্ত গলায় বললাম, আপনি 80 কোটি টাকা দিয়ে যে সমস্যা মিটিয়ে ফেলতে চেয়েছিলেন, আল্লাহ তাকে 4 গুণ করে ফেরত পাঠিয়েছেন। আলাপ করিয়ে দেই, ইমরান, আরিয়ান, ইহসান এবং আয়াজ আপনার নাতিরা। পুরো অনুষ্ঠান স্থলের ক্যামেরাগুলো এখন আমাদের দিকে। আয়ান কাঁপতে কাঁপতে এগিয়ে এলো আর বলল, রাইসা এরা আমার সন্তান, তুমি আমাকে কেন আগে বলনি? আমি আয়ানের চোখের দিকে তাকালাম। সেখানে এক সময় আমি আশ্রয় খুঁজতাম, আজ যেখানে শুধু ঘৃণা দেখতে পেলাম। আমি বললাম, যিনি নিজের স্ত্রীকে জনসম্মুখে রক্ষা করতে পারেন না, তিনি 4 জন উত্তরাধিকারীকে রক্ষা করার যোগ্যতা রাখেন না। চৌধুরী সাহেব তখনও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি চিৎকার করে উঠলেন আর বললেন, এ হতে পারে না, তুমি নিশ্চয়ই কোনো চাল চালছো। আমি ব্যাগ থেকে সেই 7 বছর আগের চেকটা বের করলাম, এখনো ক্যাশ করা হয়নি। আমি চেকটা ছিঁড়ে তার পায়ের সামনে ফেলে দিলাম আর বললাম, আপনার 80 কোটি টাকা আমার বাচ্চাদের একটু ভালোবাসার চেয়েও কম দামি। এই 7 বছরে আমি শূন্য থেকে নিজের সাম্রাজ্য গড়েছি কেবল এই দিনের জন্য। আজ আমি এখানে এসেছি আপনার সম্পত্তির ভাগ নিতে নয়, বরং এটা জানাতে যে এই চৌধুরী বংশের আসল উত্তরাধিকারীরা এখন আমার কাছে, আর আপনার এই বিশাল প্রাসাদ এখন কেবল একটা ফাঁপা ইট পাথরের খাঁচা। আয়ান ডুকরে কেঁদে উঠল, আমাকে একবার ওদের ছুতে দাও। আমার ছেলেরা এক পা পিছিয়ে গেল। বড় ছেলে ইমরান স্পষ্ট গলায় বলল, মা বলেছিল আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা আমাদের মায়ের সন্তান, আমাদের কোনো বাবার প্রয়োজন নেই। চৌধুরী সাহেব স্তব্ধ হয়ে সোফায় বসে পড়লেন। যে বংশমর্যাদা বাঁচানোর জন্য তিনি নিজের রক্তকে অস্বীকার করেছিলেন, আজ সেই রক্তই তাকে জনসম্মুখে অস্বীকার করে চলে যাচ্ছে। আমি 4 ছেলেকে নিয়ে ঘুরে দাঁড়ালাম। যাওয়ার আগে চৌধুরী সাহেবকে উদ্দেশ্য করে বললাম, সেদিন বলেছিলেন না আমি আপনাদের পর্যায়ের নই, আজ থেকে চৌধুরী বংশের পর্যায়ে আপনার প্রাসাদে নয়, বরং এই 4 জন ছেলের পদতলে। আমরা যখন হলরুম থেকে বেরিয়ে আসছিলাম, পিছনে পড়ে রইল এক সময়ের প্রতাপশালী এক বৃদ্ধের কান্না আর আয়ানের নিষ্ফল হাহাকার। আমার সন্তানদের ফিরে আসার গল্প কেবল শুরু হলো। এই গল্পটির পরের পর্ব শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।